লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অথবা স্পোর্টস কারগুলো, আর এটা ব্যবহার করা হয় হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা প্যাসেঞ্জার কারগুলো। অনেকে কি বুঝে বলে যে এটা যখন সংকুচিত হয় তখন তাদের কয়েল বড় বলে, যে স্প্রিংটা যখন চাপে ছোট হয় তখন বলে কয়েল বড় হয়। তখন এটা থাকে যখন এমনটা না, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি কি বলছি তার হিসেবে সে বলতেছে যখন স্প্রিংটা ছোট হয় তাহলে ছোট হলে লেন্থ বাড়বে না কমবে? কমবে। যে আমি কি বললাম যে এটা যখন ছোট হয়ে যাবে তখন এটা একটা কয়েল ওভার হবে, কিন্তু এটা এমন না যে ছোট হইলে কয়েল ওভার, বড় হইলে শর্ট ওভার। মানে কয়েল ওভার টোটালি আলাদা একটা পার্ট, এ আলাদা। এ যদি সাইজে ছোট হয়ে যায় তাহলে এটাকে আমরা কয়েল ওভার বললাম। আমি এটাকে আমি কয়েল ওভার বা স্টার্ট কোন একটা বলতে পারবো না, এটা স্টার্ট ওটা কয়েল ওভার, যা সাইজে ছোট এবং বড়। তাছাড়া এখানেও মাউন্টিং, এখানেও কয়েল স্প্রিং, এখানেও শক যন্ত্রটা সবই থাকবে। শুধু ধরা হয় যে স্পোর্টস কারগুলোতে বা অনেকেই মডিফাই করে না গাই, মডিফাই করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স করে, তারা ওই ধরনের কয়েল স্প্রিং বা কয়েল ওভার গুলো ব্যবহার করে। আপার কন্ট্রোল আর্ম, আপার কন্ট্রোল আর্ম কোনটা? এই স্যার আপার লোয়ার বলতে কোনো কিছু নাই, এটা জাস্ট যদি উপরে দিকে থাকে তাহলে আপার, আর নিচে থাকলে লোয়ার। যেমনটা না যে আপারের ডিজাইন হবে একরকম, লোয়ারের ডিজাইন হবে একরকম না। আপারেও একটা বল যায়, লোয়ারেও একটা বল যায় না, এরও দুইটা পার্টস এসেছে, ওরও দুইটা পার্টস এসেছে। এটা শুধু উপরে থাকলে আপার, আর নিচে থাকলে হয় লোয়ার। ম্যাট ফার্সন যদি হয় তাহলে কয়টা কন্ট্রোল আর্ম? একটা। আর একটা যদি থাকে এটা থাকে কিন্তু লোয়ার। যদি একটা হয় তাহলে লোয়ার, আর যদি দুইটা হয় তাহলে আপার লোয়ার দুইটা মিলা। এরপর লোয়ার গেল বল জয়েন্ট, বল জয়েন্ট ঠিক এর মাথাটাকে বল জয়েন্ট বলতেছে। কয়েল স্প্রিং, পেছনে পেছনে কয়েল স্প্রিং। এই বল জয়েন্টটা লাগানো থাকে হচ্ছে ওই যে ইয়ার স্টেরিং নাকাল যেটা আচ্ছা, লিপ স্প্রিং, লিপ স্প্রিং নিয়ে আপনাদের একটু ধারণা আছে। লিপ ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে আপনাকে বলা আছে আপনি 3 টন পর্যন্ত লোড নিতে পারবেন। ওরা কি করে 2 থেকে 3টা পাতিল পরিমাণ বাড়াই দিয়ে লোড ক্যাপাসিটি আরো একটু বাড়ায় নেয় যাতে ভাড়া পাওয়া যায়। এবং অনেকে কি করে লোড ক্যাপাসিটি বলতে ডালা কিন্তু একটু বাড়ায় না, আগে থেকে 1 হাত বা 1.5 হাত বা 10-15 সেন্টিমিটার এই পরিমাণ ডালার পরিমাণ বাড়ায় নেয়। মিশুকের নিচেও থাকে। লিপ স্প্রিং একটু বোঝানো আছে এইজন্য একটু বলি। You may have noticed a leaf-like structure underneath trucks, buses, or jeeps saying up. This is called a leaf suspension system. A leaf suspension system is a mechanical suspension system made up of several flat and curved steel leaves stacked on top of each other. The largest leaf at the top, called the master leaf, serves as the base of the entire structure. The master pad holds up both. আমি এখান থেকে কয়েকটা জিনিস দেখাই দিই যেটা আপনার ইম্পর্টেন্ট, ওখানে অনেক ওই বক হবে। আমি 30 সেকেন্ড একটু আলোচনা করে ক্লিয়ার হয়ে যাবে। এই পুরো প্যাকেজটাকে বলতেছি আমরা লিপ স্প্রিং। লিপ স্প্রিং এ উপরে যে লিপটা থাকে এটাকে আমরা বলি মাস্টার লিপ। মাস্টার বলবেন, মানে মাস্টার বলছে নাকি? এটাকে আমরা টপ বা সেন্টার বলি। যাই হোক মাস্টার বলছে তাহলে মাস্টার। এই বড় পাতিটাকে বলা হয় মাস্টার লিফ। এই মাস্টার লিফের পর থেকে ধীরে ধীরে লিফের পরিমাণ কমতে থাকে, বাড়ে না, কিন্তু এটা উল্টাটা, ধীরে ধীরে সাইজে ছোট হতে থাকে। ধরা হয় যে 2টা লিফের মাঝখানে একটা করে ইনসুলেটর দেওয়া থাকে, রাবারের বা ফাইবারের একটা ইনসুলেটর থাকে, যাতে গাড়ি যখন চাপ পড়বে একটা লিফের সাথে যখন আরেকটা লিফ লাগবে এখানে যেন কোনো বাজে সাউন্ড না হয়। এই জন্য প্রতিটা লিফের মাঝে একটা করে ইনসুলেটর দেওয়া থাকে। ইনসুলেটরগুলো রাবার বা ফাইবারের তৈরি। জানো 2টা বা 3টা করে লিফকে এইরকম করে ক্ল্যাম্প দিয়ে বাঁধা হয়, এগুলোকে আমরা বলি রিবাউন্ড ক্লিপ। রিবাউন্ড ক্লিপ দিয়ে 2টা করে 3টা করে একসাথে বাঁধা হয়। এখন লিফের সংখ্যা যত বাড়বে রিবাউন্ড ক্লিপের সংখ্যা তত বাড়বে। ক্লিপ এমন না যে 2টা করে না, 2টা করে না, কিন্তু 3টা বা 4টা এক জায়গায় করে প্যাকেজ আকারে বাঁধা হয়। অনেকগুলো লিফকে এক জায়গায় করার পরে জাস্ট একটা কমন বোল্ট দিয়ে এইটাকে আমরা কন্টাক্ট করে দেই, এটাকে আমরা বলি সেন্টার বোল্ট। সেন্টার বোল্ট, সেন্টার বোল্ট দিয়ে যখন আমি লিফটটাকে আটকাইলাম তখন এটা আমরা কোথায় ভরাই দেই? এটা কিন্তু একটা অ্যাক্সেল, এই অ্যাক্সেলের উপরে, এবং অ্যাক্সেলের উপরে যখন আমি এই লিফটটাকে বসাবো তখন এখানে ইউ বোল্ট নামে 2টা বোল্ট থাকে, যে বোল্ট অ্যাক্সেলের এই পাশ থেকে এইটাকে টেনে এই পাশে নেওয়া হয়। অ্যাক্সেলের সাথে এটা অ্যাক্সেল, অ্যাক্সেলের উপরে যখন লিফট বসাবো তখন ইউ 2টা বোল্ট দেওয়া লাগে শক্ত, যেটা যায় না। এবং
এর যে দুইটা মাথা আছে এই দুই মাথাকে আমরা বলি আই, চোখ, চোখের মতো দেখতে। কিন্তু এই আইয়ের দুইটা নাম আছে, একটাকে বলা হয় হ্যাঙ্গার আর একটাকে বলা হয় শ্যাকল। একটা লরেন্স একটা হ্যাঙ্গার আর একটা শ্যাকল। হ্যাঙ্গারটা হচ্ছে ফিক্সড, হ্যাঙ্গারটা ফিক্সড আর শ্যাকলটা মুভ করে। এখানে মুভ আর ফিক্সড বলতে কি বোঝায় একটু বুঝাইছি। আমার বোঝার ক্ষেত্রে আমি ধরলাম যে এটা আমার লিপ, লিপ কিন্তু এমন সোজা থাকে না, এইরকম করে বাঁকা থাকে। বাঁকা থাকার পরে এর দুই মাথাকে দুইটা, একটা হ্যাঙ্গার একটা শ্যাকল বলতেছি না, হ্যাঙ্গারটা জায়গা থেকে স্থির। কিন্তু যখনই গাড়িতে লোড করে এই লিপটা এইরকম করে বেড়ে যায়, আবার কাজ শেষে আবার ছোট হয়ে আসে, আবার বেড়ে যায় আবার ছোট হয়ে আসে। অর্থাৎ এই জায়গাটা অনেকটা দোলনার মতো যায় আসে, কিন্তু এইটা ফিক্সড। যদি কোনো কারণে এই লিপের উপরে এত পরিমাণ প্রেসার পড়ছে যে ও যে পরিমাণ এক্সপ্যান্ড হয়েছে তার থেকে বেশি এক্সপ্যান্ড হবে, তখনই মাঝ বরাবর লিপ ক্র্যাক করে এবং তখনই ড্রাইভাররা বলে ভাই আমার দুইটা পাতি ভেঙে গেছে, চারটা পাতি ভেঙে গেছে। এবং এগুলো সব থেকে বেশি হয় বাস ট্রাকের ড্রাইভাররা যদি অতিরিক্ত লোড নেবে, পাশাপাশি যদি স্পিড ব্রেকার ভালো করে না চালায়। আমরা গেছিলাম একবার কোচিং বলতে ম্যাচ থেকে পিকনিকে রাজশাহী পদ্মার পাড়। রাত 3টার দিকে রওনা দিয়েছি, যে একদম পুরো রাজশাহী নওগাঁ সব ঘুরে আসবে। এর ড্রাইভার থাকলে কি হয়, নিচের দিকে একটা চাপ পড়ে না অ্যাক্সেলের উপরে, যার কারণে একটু চাপ পড়লে অ্যাক্সেল ভেঙে যায়। এই জন্য কি করছি, সরাসরি অ্যাক্সেলের সাথে না দিয়ে কিছু লিপ থাকে এমন আর কিছু লিপ থাকে এমন। যখনই গাড়ি গর্ত পারে এও যায় চ্যাপটা হয়, এও যায় চ্যাপটা হয়, তো দুইজনকে সাপোর্ট দেয়, যার কারণে বেশি লোড চাকায় করে না। এইরকম করে দিলে দেখবে যে লোড ক্যাপাসিটি আরো বাড়বে এবং লিপ ভাঙার পরিমাণ সম্ভাবনা অনেকটা কম হবে। তাহলে আপনারা সবাই এই ফিগারটা একটু আট করে নেন। কয়েল স্প্রিং ভালো না, লিভ স্প্রিং Here, এটা ডিপেন্ড করবে, এটা ভালো কাজ করে না, স্টিয়ারিংটা ভালো কাজ করে না। এরপর আমরা কিছু ক্লাসিফিকেশন আলোচনা করছি, এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি। গাড়িতে দুই ধরনের সাসপেনশন সিস্টেম আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। মাথায় রাখবেন ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আরেকটা যদি বলি সেমি ইন্ডিপেন্ডেন্ট। এই তিনটা কম্পোনেন্টের মধ্যে আমি যদি একটু চিনাই দেই, এটা আপনাদের লেভেল 1 এ থাকবে। সাসপেনশন সিস্টেমের ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমের কয়েকটা পার্টসের নাম লেখো, যদি সাসপেনশন দিয়ে থাকে তাহলে এটা থাকবে। ইন্ডিপেন্ডেন্ট আমাদের গাড়িতে যতগুলো কম্পোনেন্ট আছে সব ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট বুঝাতে হচ্ছে যে ও একাই মুভ করে পজিশনে চলে আসতে পারে। যেমন একে আমি চাপ দেবো, একা উঠবে না, কয়েল স্প্রিংকে কম্প্রেসর একা উঠবে না, এরপর আমি লিঙ্ক রডকে চাপ দেবো, একা সোজা হয়ে যাবে। তার মানে গাড়িতে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টই ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ডিপেন্ডেন্ট কম্পোনেন্টের মধ্যে শুধুমাত্র একটা, যেটাকে আমরা বলতেছি লিভ স্প্রিং। ওকে চাপটা করতে হয়, আবার ওকে সোজা করতে হয়। মূলত সাসপেনশন সিস্টেমের জন্য কাজ করে না, ও লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য কাজ করে। আর সেমি ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ধরা হয় যে কয়েল স্প্রিং। জাস্ট এই দুইটার উদাহরণ, তাছাড়া বাকি যা আছে সব ইন্ডিপেন্ডেন্টের মধ্যে। তাহলে সব ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট শুধুমাত্র লিভ স্প্রিং, সেমি ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র কয়েল স্প্রিং। কারণ কয়েল স্প্রিংকে স্টার্টের সাথে অ্যাটাচ করা থাকে। ও যদি একাই কাজ করতে তাহলে আমরা ওকে আলাদা করে রেখে দিতাম, ও একাই সব কাজ করতে পারে। এর জন্য শক অবজারভারকে হেল্পিং হ্যান্ড হিসেবে ওর সাথে কম্বাইনে লাগাই দেওয়া আছে, দুইজন মিলে কাজ করে। এই জিনিসটা কি আস্তে আস্তে ওই লাইন থেকে এই লাইনে না আসে, যেটা ডিপ্লোমাতে আমি করছিলাম ওটা আপনাকে শেখানো। মাল্টিলিংক এখানে কি বোঝাচ্ছে, মাল্টিলিংক, এরপর ম্যাকফারসন, ডাবল লুইস বন্ড, এগুলো হিসাবটা হচ্ছে কখনো এই 17টা কম্পোনেন্টের মধ্যে যদি কোনোটাতে 12টা থাকে, 17টা কম্পোনেন্টের মধ্যে যদি কোনোটাতে ধরলাম 8টা থাকে, আর এই 17টার মধ্যে যদি কোনোটাতে 5টা থাকে, এইভাবেই মূলত হিসাব করছে। যেখানে সাসপেনশন সিস্টেমের কম্পোনেন্টগুলো কম সেটাকে বলা হয় ম্যাকফারসন, যেখানে একটু ওর তুলনায় বেশি সেটা ডাবল লুইস বন্ড, আর যেখানে অনেকটা বেশি সেটা হচ্ছে মাল্টিলিংক। এই তিনটা হচ্ছে ক্লাসিফিকেশন। আমাদের প্যাসেঞ্জার গাড়িতে বা সিডান কারগুলোতে ব্যবহার করা হয় ম্যাকফারসন। স্টেশন ওয়াগন টাইপের গাড়িগুলোতে ব্যবহার করা হয় ডাবল লুইস বন্ড। এসইউভি, পিকআপ সবগুলোতেই মাল্টি, যার কারণে ওদের লোড ক্যাপাসিটি অনেকটা বেশি এবং রাইড অনেক কমফোর্ট হয়। এসইউভি বানানোই হয়েছে লং রাইডের জন্য, এটা সাসপেনশন সিস্টেমটা এতটা অ্যাডভান্স থাকার কারণে। এই যদি সাসপেনশন সিস্টেমের ক্লাসিফিকেশন, আমি কিন্তু এই জন্য এত কিছু সময় দিই,
ওই দিকে যদি পড়েন আপনি আপনার এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এখানে দিয়েছি যে ইন্ডিপেন্ডেন্টের কিছু পার্ট, ইন্ডিপেন্ডেন্ট আর কোনো কিছু না, সবগুলো নিজে নিজে মুভ করতে পারবে, এটাকে ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট হচ্ছে ও একা একাই মুভ করার ক্ষমতা নাই, ওকে চাপ দিয়ে সোজা করতে হবে বা চাপ দিয়ে টেনে তুলতে হবে। তার মানে যেখানে ডিপেন্ডেন্ট থাকবে সেখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমের কম্পোনেন্ট থাকবে, কারণ ও তো একা একা কাজ করতে পারবে না। ওকে একলাই দিলে তো ওর গাড়ি ডেবে দেবে, আবার গাড়িকে টেনে তোলার মতো ক্ষমতা থাকবে না। জাস্ট ও কি করবে, হেল্পিং হ্যান্ড হিসেবে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য কাজ করবে। এই যদি হয়, আমি যদি একটু ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে একটু পার্থক্যগুলো দেখি। ডিজাইন, ইচ হুইল মুভ ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ প্রতিটা চাকা আলাদা আলাদাভাবে উঠানামা করতে পারে। আপনার গাড়িতে যদি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম থাকে, আপনার দুইটা চাকা, এক চাকা গর্তে পড়ছে, এই চাকা গর্তে পড়লে এই চাকার কোনো ইফেক্ট পড়বে না। ও গর্ত পড়ছে, ও শক অ্যাবজর্বার, ও কয়েল স্প্রিং, ও রাবার বুট যা আছে ও করে নেবে, আবার ওটাকে সোজা করবে। কিন্তু এটাতে প্রতিটা চাকার সাথে সলিড অ্যাক্সেলের সাথে কানেক্টেড হওয়ার কারণে গরুর গাড়ির মতো বা রিকশার মতো কোনো চাকা গর্তে পড়লে আরেক চাকা উঠে যাবে। বেনিফিট কি, বেটার হ্যান্ডলিং এন্ড রাইড কোয়ালিটি, অর্থাৎ এটাতে গাড়ি নিয়ন্ত্রণ খুব ভালো হয়, কিন্তু হেভি লোড ক্যারি, মানে এই যে সাসপেনশন সিস্টেমগুলো থাকার কারণে সুপিরিয়র রাইড কমফর্টমেন্ট এন্ড হ্যান্ডলিং, মোর স্টেবিলিটি। আমাদের গাড়িতে কোনটা ভালো, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে একদিক দিয়ে ভালো, ডিপেন্ডেন্টটা আরেক দিক দিয়ে ভালো। কেমন? শক অ্যাবজর্বার যখন আপনার গাড়িতে লাগাবেন, এতে ঝাঁকুনি কমবে না, কিন্তু লোড ক্যাপাসিটি কমে যাবে, কারণ ওর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ও এতটুকু পর্যন্ত লোড নিতে পারে। এই জন্য বাস ট্রাকগুলোতে ব্যবহার করা হয় টোটালি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, আর এখনকার বাস ট্রাকগুলোতে অনেকটা এয়ার সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়। বাতাস দিয়ে এয়ার সাসপেনশন সিস্টেম সম্পর্কে একটু ধারণা দেবো শেষের দিকে যদি সময় সুযোগ থাকে। আর ডিপেন্ডেন্টের লোড ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু ঝাঁকুনি ভাইব্রেশন গুলো অনেকটা বেশি হয়। এখান থেকে এসে যদি আমরা দেখি ম্যাকফারসন কেন বলতেছি, কারণ কন্ট্রোলার না একটা। আর ডাবল উইচবন কেন বলতেছি, কারণ কন্ট্রোলার উপরে একটা নিচে একটা, অর্থাৎ এটাকে খুব ভালোভাবে চিহ্ন আমরা এই স্লাইড দিয়ে। এই যদি হয়, আর মাল্টি লিঙ্ক আমরা বলতেছি যে এখানে ডাবল উইচবনের তো দুইটা কন্ট্রোলার থাকবে, পাশাপাশি এখানে আরো কিছু টেকনোলজি বা ওই কম্পোনেন্ট গুলো অ্যাড হবে, যার কারণে এই সাসপেনশনের লোড ক্যাপাসিটি বা ঝাঁকুনি ভাইব্রেশনের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার, অনেকটা বেশি হবে। এরপর এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, যেমন এটা সাসপেনশন সিস্টেমের এগুলো যার সুবিধা অসুবিধা। সাসপেনশন সিস্টেম কি করে, একটা হচ্ছে রাইড কমফোর্ট, ভেহিকল স্টেবিলিটি, ওয়েল ডিস্ট্রিবিউশন, প্রোটেকশন, এরপর ইনক্রিজড প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট বা কমফোর্ট, কি বলে কমফোর্ট, মেইনটেইন টায়ার কন্টাক্ট উইথ দ্য রোড, অর্থাৎ রাস্তার সাথে চাকার আকর্ষণ খুব ভালো করে রাখে। আপনার গাড়িতে যদি সাসপেনশন সিস্টেম না দেন, আমরা গত ক্লাসে একটা ভিডিও দেখাচ্ছিলাম যেখানে সাসপেনশন সিস্টেম ছিল না, ওই গাড়িতে কিন্তু লাফাই করে, পাশাপাশি ওর অ্যাক্সেলটা সোজা থাকার কারণে কোনো জায়গা যদি গর্তে পড়তো গাড়িটা কিন্তু খালি পিছলাইতো। আর যখন আমাদের গাড়িতে প্রতিটা চাকায় আলাদা আলাদাভাবে রাস্তার সাথে থাকতে পারে, কেউ রাস্তার সাথে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কেউ 10 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর ওখানে যখন একটা অ্যাক্সেল থাকবে কোনো জায়গা উঁচু হবে, কোনো জায়গা নিচু হবে। বাস ট্রাকে মাঝে মাঝে দেখবেন যে যদি একটা চিকন রাস্তার উপর দিয়ে যায়, একটা চাকা এমনি ঘোরে আর একটা চাকা রাস্তার সাথে ঘোরে, ঠিক এই রকম এটা হয়। এরপর এখানে কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে, একটা শক অ্যাবজর্বার, স্টার্ট। এখানে শক অ্যাবজর্বার একটা টেস্টের নিয়ম দেখা যাচ্ছে, কি বলছে, পুশ ডাউন ওয়ান অন কর্নার দ্য ভেহিকল, গাড়ির কোনো এক পাশে আপনি শক্তি দিয়ে চাপ দেন, এন্ড রিলিজ দ্য বডি, অর্থাৎ এই বডিটা ছেড়ে দেন এবং কাউন্ট দ্য নাম্বার। কি হবে, আপনি যখন চাপ দিয়ে ছেড়ে দিবেন তখন বডিটা ভেসে উঠবে না, এই ভেসে ওঠা অর্থাৎ কতবার বাউন্স করে এটা দেখতে হবে। গুড, নো মোর দেন 2 রিবাউন্ড, অর্থাৎ 2 বারের বেশি হবে না, মানে আপনি চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, ও একবার উঠবে একবার নামবে, শেষ। কিন্তু এটা যদি 2 থেকে 3 বার করে অথবা একবার ওঠার পরে থেমে যায়, তাহলে ধরা হয় যে শক অ্যাবজর্বার বা সাসপেনশন সিস্টেম আপনার গাড়িতে খারাপ। এটা ওয়ার্কশপে দেখবেন, ওরা কিন্তু মাঝে মাঝে গাড়ির ছাদ ধরে ঝাঁকায়, শক অ্যাবজর্বার ভালো না খারাপ, কয়েল স্প্রিং ভালো না খারাপ, এটা চেক করার জন্য। এরপর কয়েল স্প্রিং, এই কয়েল স্প্রিংটি খোলার এই যে টুলস, কি বলছিলাম আমরা, এর 2 থেকে 3টাকে চাপ দিয়ে ধরে ধরে এটা আস্তে আস্তে খুলতে হয়, যাতে এটা ছিটকে না যায়। আর অনেকেই কি করে, এই ধরনের টুলস না থাকলে জিএ তার দিয়ে প্যাচ দিয়ে এরপর করে, আবার অনেকেই কি করে একদম ডিরেক্ট দেয়ালে গিয়ে একটা জিনিসের ভিতরে ঢুকে
এটাকে কম্প্রেশন স্প্রিং কম্প্রেশন বলা হয়। তো এই এরপর আমরা পাইছিলাম বল জয়েন্ট পয়েন্ট পাইছিলাম নাকেল, এরপর লিফ স্প্রিং একটু আগে বুঝলাম, টাইরডিন যেটা চাকার সাথে থাকে। এরপর এখানে জাস্ট একটা পার্ট আছে বেস সাসপেনশন কাট মানে ইন্ডিয়াতে যে গাড়িগুলো হয় গাড়ির কিন্তু দামগুলো নির্ধারণ করা হয় এই গাড়িতে রাইড কি পরিমাণ কমফোর্ট এবং কি পরিমাণ স্পেশাল ফাংশন বা ফিচার আছে। এখানে জাস্ট কয়েকটা পার্ট দেওয়া আছে, ওখানে দেওয়া আছে যে ওটা কি ধরনের সাসপেনশন সিস্টেম দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট ডাবল উইশবোন মাল্টি লিঙ্ক সলিড অ্যাক্সেল, তার মানে সামনে দুইটা চাকায় থাকবে হচ্ছে ডাবল উইশবোন আর পিছনে থাকবে হচ্ছে মাল্টি অ্যাক্সেল। ডাবল উইশবোন এবং মাল্টি লিঙ্ক, ডাবল উইশবোন রেয়ার টুইস্ট বিম বলতে ওখানে বোঝানো হচ্ছে দুইটা টানা রড বের হয়ে যায়। এটা নরমালি এত ডিটেইলসে আপনারা এখন যাওয়ার দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে। টুইস্ট বিম এখন বোঝার দরকার নেই। এই ম্যাকফারসন স্টার এই জিনিসগুলো বুঝতে দিলে তাহলেই হবে। তাহলে এর উপর ভিত্তি করে এখানে একটা লিস্ট দিছি। এখানে আমি দিছিলাম সাসপেনশন সিস্টেম আসলে কেন প্রয়োজন। সাসপেনশন সিস্টেম প্রয়োজন হচ্ছে ফর অ্যাবজর্বিং শক এন্ড ভাইব্রেশন কেস ডিউ টু দ্য রোড ইরেগুলারিটি, যখন রাস্তা খারাপ থাকে তখন এই যে ঝাঁকুনি কাঁপুনি এটাকে আটকানোর জন্য। ফর ট্রান্সমিট ভেহিকেল লোড ফর দ্য বডি, গাড়ির লোডটাকে চাকা পর্যন্ত পাঠানোর জন্য। মেইনটেইন দ্য স্টেবিলিটি অফ ভেহিকেল, গাড়ির ভারসাম্য রক্ষা করার জন্য। ফর প্রোভাইডিং কুশনিং এন্ড রাইড কমফোর্ট ফর দ্য প্যাসেঞ্জার, অর্থাৎ ড্রাইভাররা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তার জন্য। এরপর এখানে অ্যাডভান্টেজ দিয়েছিলাম যে আসলে এটার সুবিধা কি। অ্যাডভান্টেজটা একটু লিখে নেবেন আপনারা, আসলে সাসপেনশন সিস্টেমে কি কি সুবিধা আছে। অ্যাডভান্টেজটা একটু লিখে নেবেন। টায়ার নিয়ে ক্লাস করাতে চাইলাম সমস্যা নেই। Wherever.